সার্কিট ব্রেকার। হ্যাঁ, সার্কিট ব্রেকারকে সংক্ষেপে আপনার সিবি দ্বারাও আমরা জানি সার্কিট ব্রেকারের দুইটা প্লেট থাকে, বুঝছেন? একটাকে বলা হয় ফিক্সড কন্ট্যাক্ট, আরেকটাকে বলা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। দুইটা আমাদের কাছে কন্ট্যাক্ট থাকে, একটা কন্ট্যাক্ট ফিক্স থাকে আর একটা কন্ট্যাক্টের কাছে টানা হেঁচড়া করে কি বলেন, ওই রিলে দিয়ে মানে কখনো কানেক্ট করবে। যদি সার্কিট নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এভাবে কানেক্ট করবে, আর যদি অ্যাবনর্মাল কন্ডিশন তৈরি হয় কী করবে, এটাকে ওপেন করে দিবে। বুঝতে পারছেন? অ্যাবনর্মাল কন্ডিশন তো এটাকে ওপেন করে দেবে সার্কিট ব্রেকারকে। তো একটা ফিক্স থাকবে, ওইটাকে নাড়াচাড়া করবে না, ওইটাকে বলছে ফিক্সড কন্ট্যাক্ট। একটা কী বলেন, মুভিং, ওইটা কী করবে বলেন, নাড়াচাড়া করবে। ঠিক আছে, তাহলে ধরেন সার্কিটে ফল্ট হয়েছে, আমাদের কাছে দুইটা কন্ট্যাক্ট অ্যাভেলেবল, একটা হচ্ছে এইটা, একটাকে বলছে কি বলেন, এটাকে বলছে ফিক্সড কন্ট্যাক্ট এফসি। এই কন্ট্যাক্ট কী করবে না, নাড়াচাড়া করবে না, আর একজন কন্ট্যাক্ট এভাবে নাড়াচাড়া করবে। তাহলে ধরেন শুরুতে এরকমভাবে লাগানো থাকবে, যখন তারা নর্মাল কন্ডিশনে রান করতেছে, তাই কি না, কোনো প্রকার ফল্ট হয় নাই, কোনো প্রকার কোনো কিছু হয় নাই, তাহলে এর ভেতর দিয়ে এইভাবে কি ফ্লো করতেছে বলেন, কারেন্ট ফ্লো করতেছে। কথা কি বুঝছেন? এটা কোন কন্ডিশনে, নর্মাল কন্ডিশন, কোনো অ্যাবনর্মালিটি নাই। এইবার সার্কিটে কি সংগঠিত হলে বলেন, ফল্ট সংগঠিত হলে। তাহলে ফল্ট হলে কী হবে বলেন, ফল্ট হলে যেটা হবে, এই ফিক্সড কন্ট্যাক্ট ফিক্স থাকবে আর মুভিং কন্ট্যাক্ট কী হবে বলেন, সরে যাবে। কে সরাবে? ওই যে রিলে, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, রিলে কয়েলটাকে ওই মুভিং কন্ট্যাক্টটাকে এভাবে সরানোর ট্রাই করবে, মুভিং কন্ট্যাক্টকে সেইভাবে সরানোর ট্রাই করবে। কথা কি বুঝছেন? দেখেন ভালো করে একটু, আগের বার এইখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, এইখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, এইখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ যখন কানেক্টেড অবস্থায় ছিল প্রত্যেকটা জায়গা দিয়ে কি ফ্লো করার পসিবিলিটি ছিল বলো, কারেন্ট ফ্লো করার পসিবিলিটি ছিল। তাহলে ওইটার এরিয়া হচ্ছে অনেক বেশি, অর্থাৎ এই সম্পূর্ণ জায়গা জুড়েই কিন্তু কি ফ্লো করার প্রবাবিলিটি ছিল বলেন, কারেন্ট ফ্লো করার প্রবাবিলিটি ছিল। তো এবার যখন সেপারেট আউট হওয়া শুরু করলো, তখন দেখা যাবে যে আর সব জায়গা দিয়ে কি ফ্লো করার কোনো প্রবাবিলিটি থাকবে না বলেন, কারেন্ট প্রবাবিলিটি মানে কারেন্টটা ফ্লো হইতে মানে সব জায়গা দিয়ে ক্যাপাবিলিটি হারায় ফেলবে আর কি কারেন্ট ফ্লো করার। তো যেটা করবে, ধরেন শুরুতে অল্প একটু, এই শুরুতে এরকম ছিল, হ্যাঁ, অল্প একটু সেপারেট করলো, তো মুভিং কন্ট্যাক্ট এই জায়গায় ছিল, হ্যাঁ, একটু পরে মুভিং একটু দূরে সরতে 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 ফাইনালি মুভিং কন্ট্যাক্ট কোথায় পৌঁছালো বলেন, এইখানে পৌঁছালো। তো ধরেন কথার কথা কেবল ফল্ট হয়েছে, রিলেওকে আস্তে আস্তে রিলেওকে কেবল টান দিছে আর কি। তো রিলেওকে টান দিলে এই জায়গায় মুভিং কন্ট্যাক্ট থাকবে, ওই মুভিং কন্ট্যাক্ট হচ্ছে কেবল সেপারেট আউট হওয়া শুরু হয়েছে, ধীরে ধীরে মুভিং কন্ট্যাক্ট এখানে থাকবে, একটু পরে এখানে থাকবে, একটু পরে এখানে থাকবে, রিলেওকে টানতে 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 মুভিং কন্ট্যাক্ট ওদিকে নিয়েছে। তাহলে এই মুভিং কন্ট্যাক্ট এদিকে সরতেছে, আর কারেন্টের, তাহলে কারেন্টটাকে সব জায়গা দিয়ে ফ্লো করতেছিল। তাহলে কারেন্ট হচ্ছে আগে অনেক বেশ বড় সড়ো ক্রস সেকশন জুড়ে কারেন্ট ফ্লো হওয়ার ক্যাপাবিলিটি ছিল, বাট ও যখন ধীরে ধীরে সেপারেট আউট শুরু করবে, এই সব জায়গা দিয়ে আসলে কি ফ্লো হতে পারবে না বলেন, আগের মতো সব জায়গা দিয়ে কারেন্ট ফ্লো হইতে পারবে না। ও করবে কি, কারেন্ট ফ্লো করবে না। তাহলে ও যেটা করতে পারে, ও যেটা করবে, এই অল্প কিছু জায়গা যেটা ধরো এই জায়গা দিয়ে বা কারেন্ট ফ্লো করার ক্যাপাবিলিটি ওর মতো করে আছে আর কি, অল্প জায়গা দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে, সব জায়গা দিয়ে কারেন্ট ফ্লো করবে না, কারণ ডিরেক্ট কোনো কি নাই বলেন, কন্ট্যাক্ট নাই। অথবা এমনও হইতে পারে এই সব জায়গা দিয়ে ফ্লো না হয়ে কারেন্টটা দেখা যাবে যে শুধুমাত্র এই এক জায়গায় দিয়ে ফ্লো করা কি আছে বলেন, টেন্ডেন্সি দেখাবে। কথা কি বুঝছেন? এক জায়গায় দিয়ে ফ্লো করার টেন্ডেন্সি সে দেখাবে। তাহলে এই যে টেন্ডেন্সি সে দেখাচ্ছে, তার মানে এবার কিন্তু সে অল্প একটু জায়গা জুড়ে কি ফ্লো করতেছে বলেন, কারেন্ট ফ্লো করতেছে। আগের বার এই পুরো জায়গা জুড়ে কি ফ্লো করতেছিল বলেন, কারেন্ট ফ্লো করতেছিল। এবার সেপারেট আউট হয়ে যাচ্ছিল, তো এবার সে নির্দিষ্ট কিছু মানে অল্প একটু জায়গা জুড়ে কি ফ্লো করবে বলেন, কারেন্ট ফ্লো করবে। তার মানে আগের বারের ক্রস সেকশন এরিয়া কারেন্টের, এইবারের ক্রস সেকশন এরিয়া কারেন্টের কী হয়েছে বলেন, কমে গেছে না কারেন্টের? কথা কি বুঝছেন? এইবারের কারেন্টের ক্রস সেকশন এরিয়া কী হয়েছে বলেন, কমে গেছে। তার মানে এই জায়গায় আমরা জানি কিউ ইকুয়াল টু, যদি কারেন্ট হচ্ছে আপনাদের এরিয়ার সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। কথা কি বুঝছেন? এরিয়ার সাথে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, বিশেষ করে আমরা যদি কারেন্ট চিন্তা না করি, যে চিন্তা করি, যে মানে হচ্ছে কারেন্ট ডেন্সিটি বা কারেন্টটা কি কথাবার্তা বলো, তাহলে যে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে বলেন, ক্রস সেকশন এরিয়ার সাথে। তাহলে এই জায়গার এরিয়া কি ছিল বলেন, বেশ বড় সড়ো ছিল। তাহলে এই যে কারেন্টের ডেন্সিটি কেমন হবে বলেন, কম। মোটামুটি সব জায়গা দিয়ে কারেন্ট ফ্লো করতে পারতেছে, খুব বেশি চাপাচাপি নাই আর কি, খুব বেশি চাপাচাপি হচ্ছে না। আর এবার কি করতেছে বলেন, খুব একটা নির্দিষ্ট অল্প একটু জায়গা জুড়ে কি ফ্লো করতেছে বলেন, কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এইটার কারেন্ট ডেন্সিটি আবার অনেক হাই হবে, কারেন্ট ডেন্সিটি।
আমি এভাবে বুঝতে পারি, এখানে অনেক জায়গা জুড়ে অনেক বেশি কারেন্ট যাচ্ছিল, খুব বেশি চাপ মানে খুব বেশি প্রেশার বা খুব বেশি ডেন্সিটি মনে হচ্ছিল না। কিন্তু এখানে জায়গা কেমন বলেন, কম জায়গা, কিন্তু কারেন্ট কেমন যাবে, আগের মতোই তো যাওয়া ট্রাই করবে, তাহলে অনেক বেশি কারেন্ট ওই অল্প একটু জায়গা দিয়ে যাচ্ছে, তাহলে এটা ডেন্সিটি কেমন হয় বলেন, বেশি। তাহলে কারেন্ট ডেন্সিটি মানে কারেন্ট কতটুকু ক্রস সেকশনের ভেতর দিয়ে যাচ্ছে, বুঝছেন, এটাকে বলে কারেন্ট ডেন্সিটি। যেমন এইখানে কারেন্ট এখানে এসে অনেক লাইনে স্প্রেড হয়ে মানে চার্জগুলো স্প্রেড হয়ে এই সব পথ দিয়ে যেতে পারতেছিল, কিন্তু এখানে একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে তারপরে যাচ্ছে, তাহলে এইটার কারেন্ট ডেন্সিটি হবে কেমন বলেন, অনেক বেশি। এইটা কারেন্ট ডেন্সিটি হবে বেশি। কারেন্ট ডেন্সিটি বেশি কেন বলেন, অল্প জায়গা দিয়ে বেশি পরিমাণ চার্জ যাচ্ছে, এই জন্য ডেন্সিটি হবে কি বলেন, অনেক বেশি। আর এখানে কি বলেন, অনেক জায়গা আর চার্জও মোটামুটি সেই একই পরিমাণ যাচ্ছে, সুতরাং কারেন্ট ডেন্সিটি নর্মালি থাকবে, কিন্তু এইখানে কারেন্ট ডেন্সিটি কেমন হয় বলেন, অনেক বেশি হবে। এই জায়গায় নর্মাল কারেন্ট ফ্লো করতেছে কিনা বলেন, এই অবস্থায়, যখন তারা কি অবস্থায় ছিল বলেন, কোনো অবস্থায় তারা কোনো জায়গায় তারা ফল্ট হয় নাই, নর্মাল কন্ডিশনে। এই অবস্থায় কেমন কারেন্ট বলেন, নর্মাল কারেন্ট। আর এই অবস্থায় কেমন কারেন্ট বলেন, হেভি কারেন্ট না, কারেন্ট কেমন বলেন, হেভি কারেন্ট। ফল্ট হলে কারেন্ট হবে কেমন বলেন, হেভি কারেন্ট ফ্লো করবে আর কি, বুঝতে পারছেন। তো তখন যেটা করবে আর কি, তো হেভি কারেন্ট, আর এই অবস্থায় কারেন্ট ডেন্সিটি কেমন বলেন, নর্মাল কারেন্ট, এটা নর্মাল, এটাও নর্মাল, এইটার কারেন্ট ডেন্সিটিও কেমন বলেন, সবই নর্মাল, এইটা কারেন্ট ডেন্সিটি নর্মাল, কিন্তু এইটার কারেন্ট ডেন্সিটি কেমন হবে বলেন, অনেক হেভি কারেন্ট ডেন্সিটি। হেভি কারেন্ট ডেন্সিটি কেন, কারণ অল্প জায়গা দিয়ে হেভি কারেন্ট মানে নর্মালের চেয়েও বেশি পরিমাণ কারেন্ট অল্প জায়গা দিয়ে কি ফ্লো করবে বলেন, ফ্লো করা শুরু করবে, সুতরাং এই যে কারেন্ট ডেন্সিটি কেমন হবে বলেন, অনেক বেশি হবে। বা তুমি এরকম চিন্তাও করতে পারো, তুমি অ্যাকচুয়ালি এরকমই হয় যে অল্প একটু জায়গা ধরে এভাবে মানে কারেন্ট ফ্লো করা স্টার্ট করে দেয়, কিন্তু তুমি যদি এভাবেও চিন্তা করতে পারো, কি চিন্তা করতে পারো বলেন তো, এবার ধরেন আগের মতো সব জায়গা দিয়ে কি ফ্লো করতেছে বলেন, কারেন্ট ফ্লো করতেছে, কোনো সমস্যা নেই। তো আগের মতো যদি সব জায়গা দিয়ে কারেন্ট ফ্লো করে, কিন্তু তার মানে কারেন্টের মানটা কেমন হয়ে গেছে বলেন, এখানে অনেক বেশি, তাহলে অনেক বেশি কারেন্ট ওই একই জায়গা দিয়ে কী করতেছে বলো, ফ্লো করছে, তার মানে এখানে কারেন্ট ডেন্সিটি কেমন হবে বলেন, অনেক বেশি। আগেরবার কম কারেন্ট বেশি জায়গা দিয়ে ফ্লো করতেছিল, মানে ওই জায়গায় ওইটুকু অতটুকু ফিক্সড জায়গা দিয়ে ফ্লো করতেছিল, তাহলে কারেন্ট ডেন্সিটি নর্মাল ছিল, তাহলে এবার কারেন্টের মানটা কী হয়ে গেল বলেন, বেড়ে গেল, কিন্তু জায়গা কি আছে বলেন, জায়গা তো সেই এইটুকু জায়গা তো সে কী আছে বলেন, একই আছে, তার মানে কারেন্ট ডেন্সিটি কেমন হবে, অনেক হাই হবে। তো কারেন্ট ডেন্সিটি অনেক হেভি হওয়ার কারণে এবং হেভি কারেন্ট ফ্লো করার কারণে, দুইটা কারণ, একটা হচ্ছে কি বলেন, একটা হচ্ছে হেভি কারেন্ট প্লাস হচ্ছে কি বলেন, হেভি কারেন্ট ডেন্সিটি, এই দুইটার কারণে যেটা হবে, আমরা আমাদের ওই জায়গার টেম্পারেচার কেমন হবে বলেন, অনেক বেশি হবে। কথা কি বুঝছেন, ওই জায়গার টেম্পারেচার কেমন হবে বলেন, বেড়ে যাবে। তার মানে এই জায়গায় যেখান দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এই ধরেন একটা লাইন দিয়ে কি ফ্লো করতেছে বলেন, কারেন্ট ফ্লো করতেছে, এই জায়গার টেম্পারেচার হবে কি বলেন, অনেক বেশি। প্রথমত অনেক বেশি কারেন্ট কম জায়গা দিয়ে কী হচ্ছে বলেন, ফ্লো করতেছে, তার মানে ওইখানে কারেন্ট ডেন্সিটি কেমন অনেক বেশি হবে, যে কারণে ওই জায়গার টেম্পারেচার কেমন হবে বলেন, এখানে বেশি হবে। তার মানে ওই যে কারণে যে জায়গা দিয়ে যাচ্ছে ওইটার টেম্পারেচার হবে অনেক বেশি। এখন চিন্তা করেন এইটার মাঝখানে কি আছে, এটা একটু জুম করে আমরা এই পাশে দেখা, একটু বড় করে দেখে, তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে কি কন্ট্যাক্ট, ফিক্সড কন্ট্যাক্ট, ধরেন মুভিং কন্ট্যাক্ট এনাফ পরিমাণ ধরে নিয়ে গেছে, কোনো সমস্যা, এটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। তাহলে এইবার কি বলেন, সব জায়গাতে তো কারেন্ট ফ্লো করতে পারবে না, নির্দিষ্ট জায়গাতে কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারছেন। তাহলে এখানে কারেন্টের প্রথমত এটা কোন কন্ডিশনে, ফল্ট কন্ডিশনে, তাহলে কারেন্টের মানটা কেমন বলেন, অনেক বেশি জায়গা, অনেক বেশি কারেন্ট কম জায়গাতে ফ্লো করতেছে, কারেন্ট ডেন্সিটি কেমন হবে বলেন, অনেক, কারেন্টও বেশি হবে, আবার কি বলেন, কারেন্ট ডেন্সিটিও কি বলেন বেশি। তো যেটা হবে, এই কারেন্ট যেখান দিয়ে ফ্লো করতেছে সেই জায়গাতে যাচ্ছে, এই জায়গাগুলোর টেম্পারেচার কেমন হবে বলেন, অনেক বেশি হবে টেম্পারেচার, কী হবে বলেন, টেম্পারেচার অনেক বেশি হবে। যেমন ধরেন আমি টেম্পারেচার বেশি হলে কী প্রবলেম সেটা একটু দেখাই। ধরেন আপনার কাছে সোডিয়াম পরমাণু আছে, বুঝতে পারছেন, কী আছে বলেন, সোডিয়াম পরমাণু। তাহলে সোডিয়াম পরমাণুকে তুমি কী করো বলো, এখান থেকে সোডিয়াম পরমাণুকে তুমি কী করো বলো, এখান থেকে হিট দিয়ে স্টার্ট করো। সোডিয়াম পরমাণুকে তুমি কী করতেছো বলো, হিট দিয়ে স্টার্ট করতেছো, তাহলে ও করবে কি, ও আয়নে পরিণত হবে, বুঝতে পারছেন, কিসে পরিণত হবে বলেন, আয়নে। যে কোনো পরমাণুকে তুমি হিটেড আপ করতে থাকো, তাহলে ওর যে ইলেকট্রনগুলো আছে ওগুলো তো কী করবে বলো, ইলেকট্রনগুলো বাইরে বেরোবে না, আমরা জানি ইলেকট্রনগুলো এনার্জি স্টোর করে
এনার্জি সংগ্রহ করে উচ্চ শক্তি স্তরে কী করে বলে, জাম্প করে। তাহলে এর ভেতর থেকে ইলেকট্রন বাইরে বেরোয় আসবে এবং সেটা কিসে পরিণত হবে, আয়নে পরিণত হবে। কথা বুঝছেন কিনা? কখন হবে বলেন, যদি তাকে কী করতে থাকি, কন্টিনিউয়াসলি হিটেড আপ করতে থাকি। তো চিন্তা করেন এই জায়গার যে কারেন্টগুলো ফ্লো করতেছে, কারেন্টের মানও বেশি, আবার ডেন্সিটিও কেমন বলেন, অনেক বেশি। তাহলে চারিদিকে যে এনভায়রনমেন্ট আছে, চারিদিকে তো কী আছে বলেন, বাতাস আছে না? এর চারিদিকে কী আছে বলেন, বাতাস থাকতে পারে বা অন্য অয়েল থাকতে পারে সার্কিট ব্রেকারের চারিদিকে, কন্ট্যাক্টের আশেপাশে যা কিছু থাকতে পারে। তো এর পাশে যে অ্যাটমগুলো আছে ওই অ্যাটমগুলো এরকম কী হয়ে যাবে বলেন, এরকম আয়োনাইজড হয়ে যাবে না? কী হয়ে যাবে বলেন? তার মানে এই জায়গার যে অ্যাটমগুলো আছে ওই অ্যাটমগুলো কী হয়ে যাবে বলেন, আয়োনাইজড হবে। কেন আয়োনাইজড হবে বলেন তো? কারণ কারেন্ট কেমন, অনেক বেশি, আর ডেন্সিটি কেমন বলেন, অনেক বেশি। তার টেম্পারেচার কেমন হবে, অনেক। তার টেম্পারেচারের কারণে এইখানে বাতাসগুলো কেমন হয়ে যায় বলেন, আয়োনাইজড হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আয়োনাইজড হয়ে গেলে, আয়োনাইজড হওয়া মানে কি, এখানে প্রচুর বাতাসে কী আছে বলেন, ফ্রি কী আছে বলেন, ইলেকট্রন আছে। তো এখান থেকে ইজিলি কী ফ্লো করতে পারবে বলেন, কারেন্ট ফ্লো করতে পারবে। কথা কি বুঝছেন? এখান থেকে ইজিলি কী ফ্লো করবে বলেন, কারেন্ট ফ্লো করবে। এই প্রসেস এখন তো কন্টিনিউয়াসলি চলবে না, দেখেন তো কন্টিনিউয়াসলি চলবে না। ধরেন শুরুতে কিছুই ছিল না, অল্প একটু পরিমাণ কারেন্ট ফ্লো স্টার্ট হলো, অল্প পরিমাণ হিটেড আপ হইলো, অল্প পরিমাণ বাতাস আয়োনাইজড হইলো, অল্প পরিমাণ ইলেকট্রন তৈরি হলো। বুঝতে পারছেন? বাতাসে তো ইলেকট্রন যদি তৈরি হয় তাহলে আরও বেশি পরিমাণ কী হবে বলেন, কারেন্ট ফ্লো করবে। বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করলে আরও কী হবে বলেন, টেম্পারেচার বাড়বে। আরও টেম্পারেচার বাড়লে কী হবে বলেন, আরও ফ্রি ইলেকট্রন বাতাসের তৈরি হবে, আরও বেশি কারেন্ট পাবো। সেম প্রসেস, রিজেনারেটিভ প্রসেস। দেখো, বুঝতে পারছেন? বেশি কারেন্ট, শুরুতে কারেন্ট ফ্লো করতেছিল, হেভি কারেন্ট ফ্লো করতেছিল, যার কারণে বাতাস আয়োনাইজড হয়ে যাচ্ছিলো হিট আপ হওয়ার কারণে। বুঝতে পারছেন? পরে আবার ও যখন আয়োনাইজড হবে তখন আরও বেশি পরিমাণ কী ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, আবার টেম্পারেচার বাড়বে, আবার আয়োনাইজড হবে, আবার বেশি কী ফ্লো করবে বলেন, কারণ এটা একটা রিজেনারেটিভ প্রসেস। তো আপনি যদি এটাকে না থামান, এই কোনোদিনই কী হবে না বলেন, এই প্রসেসটা বন্ধ হবে না। বুঝতে পারছেন? এই প্রসেসটা বন্ধ হবে না। এই প্রসেসটা রিজেনারেটিভ প্রসেস। আমি এইভাবে চিন্তা করি, দেখেন তো, শুরুতে এইটাকে বলছে আর্ক, এটাকে বলতেছি কি বলেন, এই যে কারেন্টটা ফ্লো করতেছে আমরা একটা ঝলকানি দেখতে পাচ্ছি না, ওই ঝলকানিটাকে আমরা বলতেছি কি বলেন, আর্ক। তাহলে শুরুতে আর্ক কম ছিল, আর্ক করলো কি, টেম্পারেচার আর্কের কারণে কী হলো বলেন, টেম্পারেচার বাড়লো। টেম্পারেচার বাড়ার কারণে বাতাসে কী হলো বলেন, আয়োনাইজড হইলো। আয়োনাইজড হওয়ার কারণে কী হলো বলেন, প্রচুর কী হলো বলেন, ফ্রি ইলেকট্রন হইলো। তা প্রচুর ফ্রি ইলেকট্রন পাইলে এবার বলেন কারেন্ট কী হবে বলবেন, কারেন্ট বাড়বে। এখানে প্রচুর বাতাসে ফ্রি ইলেকট্রন, তাহলে এবার আগের তুলনায় কারেন্ট কী হবে বলেন, বাড়বে না। কারেন্ট বাড়লে কি বলেন, আর্ক কী হবে, বাড়বে না। আর্ক বাড়লে আবার টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে আবার কি, আয়োনাইজেশন বাড়বে, আয়োনাইজেশন বাড়লে ইলেকট্রন বাড়বে, আবার আর্ক, আবার চলতেই থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। সুতরাং আপনি যদি এক্সটার্নালি এটাকে কন্ট্রোল না করেন, এই আর্ক কোনোদিন কী হবে না বলেন, বন্ধ হবে না। এটাকে আপনি অনেক দূরে নিয়ে গেলেও ওই আর কী হবে বলেন, ফর্ম করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। এই জন্য দেখবেন কালকে আমরা অ্যানিমেশন দেখতেছিলাম একটা, যে এটা যখন এরকম ছিল অল্প একটু হলো তখনও আর্ক ছিল, আরও দূরে নিলাম তখনও আর্ক ছিল, আরও দূরে নিলাম তখনও কি ছিল বলেন, আর্ক ছিল। তার মানে আপনাকে যেটা করতে হবে, এক্সটার্নালি কিছু একটা করা লাগবে যদি আপনি কি বন্ধ করতে চান বলেন, আর্ক বন্ধ করতে চান। বুঝতে পারছেন? আচ্ছা, আর্ক থাকলে কি প্রবলেম বলেন তো, আর্ক থাকলে কি প্রবলেম, আর্ক থাকলে তো সেই কারেন্টটা কি হচ্ছে বলেন, ফ্লো করতেছেই, কিন্তু আমরা সার্কিট ব্রেকার ওপেন করলাম কি জন্য বলেন, কারেন্টটাকে তো বন্ধ করার জন্য। কারণ সার্কিটে কি সংঘটিত হয়েছে বলেন, ফল্ট হয়েছে, সার্কিট ব্রেকার খুলে গেছে, আমরা চাচ্ছি এখন কারেন্ট ফ্লো কি থাক বলেন, বন্ধ থাক। কিন্তু যদি কন্টিনিউয়াসলি আর্ক এরকমভাবে ফ্লো করতেই থাকে তার মানে কি হবে না বলেন, কারেন্ট তো ফ্লো হচ্ছেই, তার মানে ফল্ট কারেন্ট, হেভি কারেন্ট ফ্লো কিন্তু করতেছেই, হেভি কারেন্ট কিন্তু ফ্লো করতেছেই। সুতরাং আমাদের সার্কিট ব্রেকারের লাগানোর যে উদ্দেশ্য এটা কি হবে না বলেন, মানে পূরণ হবে না। তো এই জন্য করতে হবে কি, আর্কটাকে খুব বেশি দূর কি করা যাবে না, লং লাস্টিং করতে দেওয়া যাবে না। এক্সটার্নালি কিছু একটা করে আর্কটা কি করে ফেলতে হবে বলেন, বন্ধ করে দিতে হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আপনারা মনে হয় বুঝতে পারছেন নাকি বলেন। এবং এইটা আরেকটা নাম আছে, আমি একটু বলি আপনাকে, এইটা আরেকটা নাম হচ্ছে আপনার প্লাজমা বলে এটাকে। এই যে আর্ক যেটা, হ্যাঁ আমরা যে আর্ক পাচ্ছি না, এটা কি বলে বলেন, প্লাজমা। এবং এইটা অ্যারাউন্ড এই 2000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এটা এরকম হয়। বুঝতে পারছেন? তার মানে আর্কের আরেকটা নাম কি বলেন, প্লাজমা। এই যে প্লাজমা দেখতে পাচ্ছি আমরা যেটাকে, বুঝতে পারছেন তো? দেন আসেন তাহলে এই আর্কের দেখেন তো একটু, হ্যাঁ 200 না 2000, 200 না তো 2000 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস, 200 না 2000 ডিগ্রি সেলসিয়াস।
শুনেন, অল্প একটু আমি বলি আপনাকে, আপনি যদি অল্প একটু উত্তপ্ত যদি অল্পই উত্তপ্ত হইতো, তাহলে বাতাস কি হইতো না বলেন? আয়োনাইজড হইতো না। আর বাতাস যদি আয়োনাইজড না হইতো, এই আর্ক কিভাবে ফ্লো করতে পারতো বা আর্ক এভাবে থাকতে পারতো? আর্ক থাকতে পারতেছে কি জন্য বলেন? কারণ বাতাসটা কি হয়ে গেছে বলেন? আয়োনাইজড হয়ে গেছে। আয়োনাইজড হওয়ার কারণে বাতাসে কি আছে বলেন? প্রচুর ফ্রি ইলেকট্রন আছে। এই জন্য তো কি ফ্লো করতেছে বলেন? কারেন্ট এভাবে ফ্লো করে ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্টের দিকে যাইতে পারতেছে, নতুবা তো পারতো না। ঠিক আছে, পুড়ে যাওয়ার মতো। এই জন্যই তো কন্ট্যাক্টগুলোকে স্পেশালি ডিজাইন করা হয়, বুঝতে পারছেন? কন্ট্যাক্টগুলোকে খুব স্পেশালভাবে ডিজাইন করা হয়, যে যাতে করে আমরা দেখব দুইটা এইটাকে বলা হয় সার্কিট ব্রেকার রেটিং বলা হয়। দুইটা রেটিং সার্কিট ব্রেকার, একটা হচ্ছে ব্রেকিং কারেন্ট, আরটা হচ্ছে কি বলেন? মেকিং কারেন্ট। দুইটা কারেন্ট আমাদের কাছে সার্কিট ব্রেকার অ্যাভেলেবল থাকে আর কি। তো ওই দুইটা দ্বারা কী বোঝায় সেটা আমরা দেখবো। ঠিক আছে, আসেন তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই, এই যে আর্ক এভাবে কি করতেছে বলেন? ফর্ম করতেছে না? তাহলে আর্ক মানে তো এখানে আসলে কারেন্টই যাচ্ছে না, কি বলেন? আর্ক মানে কি যাচ্ছে বলেন? কারেন্ট। ওই কারেন্টটাকে আমরা কেমনভাবে দেখতেছি বলেন? ঝলকানির মতো করে দেখতেছি, বুঝতে পারছি? যদি বলে ভাই কারেন্ট কি দেখা যায়? হ্যাঁ, কারেন্ট অবভিয়াসলি দেখা যায়। এই যে এইগুলোই কি বলেন? সেই কারেন্ট। নেকেড আই মানে আমার খোলা চোখে হচ্ছে আমি এইগুলো দেখতে পাবো, সুতরাং এইটাই কি বলেন? কারেন্ট। অর্থাৎ একটু হাই ভোল্টেজ বেশি ক্রিয়েট করে দুই তার একটু সেপারেট ধরবা, দেখবে যে ওখানে কি আছে বলেন? হালকা ঝলকানি আছে, ওইটাই কি বলেন? আর্ক। এবং ওইটাই হচ্ছে সেই কারেন্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, না কম ভোল্টেজ আপনি তো আর্ক মানে বাতাস তোকে আয়োনাইজ করতে পারবেন না। কম ভোল্টেজ বাতাস আয়োনাইজ করতে পারবেন না। তো মোটামুটি দেখবেন আমার কাছে পাওয়ার সাপ্লাই থেকে দেখাইতে পারতাম। হ্যাঁ, ওকে। তো এই যে আর্ক যে ফ্লো করতেছে মানে কারেন্ট ফ্লো করতেছে, তো কারেন্ট কোন রাস্তা দিয়ে ফ্লো করতেছে বলেন? এই রাস্তা দিয়ে ফ্লো করতেছে না? তাহলে যেহেতু কারেন্ট ওই রাস্তা দিয়ে ফ্লো করতেছে, তাহলে ওই রাস্তার একটা কি আছে বলেন? রেজিস্ট্যান্স আছে কিনা বলেন? কারেন্ট যেখান দিয়ে ফ্লো করবে নিশ্চয়ই কোনো একটা রাস্তা দিয়ে ফ্লো করতেছে। কোন রাস্তা বলেন? এই সেই রাস্তা দিয়ে ফ্লো করতেছে। তাহলে ওই রাস্তার আমরা একটা কী পাবো বলেন? রেজিস্ট্যান্স পাবো। কী পাবো বলেন? রেজিস্ট্যান্স পাবো। তাহলে এই আর্ককে বন্ধ করার উপায় কয়টা বলেন? এই আর্ককে বন্ধ করার উপায় হচ্ছে এই পথের কি বাড়ানো বলেন? রেজিস্ট্যান্স বাড়ায় দেওয়া। এটা একটা প্রসেস, বুঝতে পারছেন? এটা কি বলেন? একটা প্রসেস। যদি আমরা কি করতে পারি? এই পথের কি বাড়াইতে পারি বলো? রেজিস্ট্যান্স বাড়াইতে পারি, তাহলে কারেন্ট ফ্লো কি হয়ে যাবে বলেন? কমে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। কারেন্ট ফ্লো কমলে দেখেন, চিন্তা করেন তো, কারেন্ট ফ্লো যদি কমে তাহলে টেম্পারেচার কী হবে বলেন? কমবে। টেম্পারেচার কমলে আয়োনাইজেশনে কী হবে? কমবে। আয়োনাইজেশন কমবে, ইলেকট্রনে কী হবে? কমবে। ধীরে ধীরে আর্কটা কী হয়ে যাবে বলেন? বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝছেন? তাহলে আর্ক নির্বাপনের একটা প্রসেস হচ্ছে ওই যে রেজিস্ট্যান্স, কারেন্ট যে পথ দিয়ে যাচ্ছে, অর্থাৎ আর্ক যে পথ দিয়ে যাচ্ছে ওই পথের রেজিস্ট্যান্স কী করে বলো? বাড়ায় দেওয়া। এবং ওই পথের রেজিস্ট্যান্সটাকেই আমরা বলতেছি যে এই পথের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে বলতেছি আমরা টার্ম দিয়ে আর্ক রেজিস্ট্যান্স। কি বলতেছি আমরা? আর্ক রেজিস্ট্যান্স। তাহলে দেখলাম আর্ক নির্বাপনের একটা প্রসেস হচ্ছে কি বলো? রেজিস্ট্যান্সটাকে বাড়ায় দেওয়া। আর্ক যে পথ দিয়ে যাচ্ছে ওই পথের রেজিস্ট্যান্স কি করে বলো? এখন রেজিস্ট্যান্সের ফর্মুলা আমরা কি জানি বলেন? আর ইকুয়াল টু কি বলেন? রো এল বাই কি বলেন? এ। তাহলে আমাদের টার্গেট কি বলেন? আমরা রেজিস্ট্যান্সটাকে বাড়াবো। কি বাড়াবো বলেন? রেজিস্ট্যান্সটাকে বাড়াবো। এটা তো ফর্মুলা আমরা জানি ছোটবেলা থেকে, আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে বাড়াবো। এখন এই রেজিস্ট্যান্স বাড়ানোর উপায় কি বলেন তো? এই রেজিস্ট্যান্স বাড়ানোর উপায় হচ্ছে লেন্থ কি করে বলো? বাড়ায় দাও। লেন্থ কি করে বলো? বাড়ায় দাও। অথবা এরে কি করে বলো? কমাও। দুইটাই করো, হয় লেন্থ বাড়াও অথবা কি বলেন? ক্ষেত্রফল কমাও। যে কোনো একটা করলে রেজিস্ট্যান্স কী হবে বলেন? বেড়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখি, এরিয়া বাদ দাও, প্রথমে আমরা কাজ করে দেখি যে লেন্থ কেমনে বাড়ানো যায়। আর্কে যদি লেন্থ বাড়াইতে পারি তাহলে কি ফ্লো করবে বলেন? তাহলে কি রেজিস্ট্যান্স কেমন হবে বলেন? রেজিস্ট্যান্স বেড়ে যাবে। রেজিস্ট্যান্স বাড়লে আর্ক কমবে, মানে কারেন্ট কমবে। কারেন্ট কমলে আস্তে আস্তে আয়োনাইজেশন কমতে কমতে ধীরে ধীরে আর্ক বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে প্রথম প্রসেস হচ্ছে আর্ক লেন্থেনিং, রেজিস্ট্যান্স প্রসেস। তাহলে একটা প্রসেস আমরা দেখলাম হচ্ছে আর্ক নির্বাপনের কয়টা পদ্ধতি বলেন? দুইটা পদ্ধতি, বুঝতে পারছেন? একটাকে বলতেছি হচ্ছে আমরা হাই রেজিস্ট্যান্স মেথড, বুঝতে পারছেন? আর্ক নির্বাপনের আপনাদের বইতে দেখবেন আছে আর্ক নির্বাপনের অথবা এক্সটিংশনের কয়টা প্রসেস বলেন? দুইটা প্রসেস হচ্ছে আমি আর্ক কি করতে পারি? নির্বাপন করতে পারি। তো দুইটা প্রসেসের ভিতরে দেখি, একটু আমার একটু ক্যামেরা দেখা দরকার।
ওকে ডান। তাহলে আমরা আর্ক কেমনে হচ্ছে নির্বাপন করতে পারি, দুইটা প্রসেস আমাদের কাছে অ্যাভেলেবল। ফার্স্ট প্রসেস হচ্ছে হাই রেজিস্ট্যান্স মেথড, হাই রেজিস্ট্যান্স মেথড। আর 2 নাম্বারটা হচ্ছে কারেন্ট জিরো ইন্টারাপশন মেথড। এগুলো পড়ছেন কিনা বলেন আপনারা? কারেন্ট জিরো ইন্টারাপশন মেথড, এগুলো পড়ছেন না ডিপ্লোমাতে? পড়ছেন না এগুলো? আর্ক নির্বাপনের দুইটা প্রসেস, একটা হাই রেজিস্ট্যান্স মেথড, একটা কি বলেন কারেন্ট জিরো আর্ক ইন্টারাপশন মেথড। ঠিক আছে, এগুলো পড়ছেন। তাহলে প্রথমে আমরা এইটা দেখি একটু কেমনে হাই রেজিস্ট্যান্স মেথড দিয়ে হচ্ছে আর্ক নির্বাপন করা যায়। পরে দেখবো হচ্ছে আমরা কি বলেন কারেন্ট জিরো আর্ক ইন্টারাপশন মেথড। আমরা এভাবে ডিজাইন করতে পারি কিনা বলেন কন্ট্যাক্টটাকে? আমরা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটাকে আমরা এভাবে ডিজাইন করতে পারি, বুঝছেন? কি আঁকাচ্ছে বলেন তো? ডিজিটাল সিগন্যাল না, 0 1 0 1 না, এটা হচ্ছে কি বলো? আরে না রে ভাই, পালস টালস না, এটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট। এটা হচ্ছে কি বলেন ফিক্সড কন্ট্যাক্ট, এটা কি বলেন মুভিং কন্ট্যাক্ট, বুঝতে পারছেন? তো যখন এটা হচ্ছে কোন কন্ডিশন? আন্ডার ফল্ট কন্ডিশন। ফিক্সড কন্ট্যাক্ট মুভিং কন্ট্যাক্ট কি সেপারেট হয়ে গেছে না? এই ফিক্সড কন্ট্যাক্ট মুভিং কন্ট্যাক্ট কি গেছে বলেন? সেপারেট হয়ে গেছে না? আর যখন সেপারেট না ছিল তখন কেমন ছিল বলেন? একটার ভিতরে একটা ঢুকানো ছিল না? এ লাগতো এর সাথে, এ লাগতো এর সাথে, এ লাগতো এর সাথে, এ লাগতো এর সাথে, তাই কি না? বুঝতে পারছেন? তাহলে আপনি বলতে পারেন ভাই এটা করে লাভ হইলো কি? এরকম জিগজ্যাগ প্যাটার্ন করে আমার লাভ হইলো কি? প্যাটার্ন করে লাভ আছে দেখেন। আন্ডার নর্মাল কন্ডিশনে কিন্তু নর্মালভাবে কারেন্ট ফ্লো করতেছিল, এর সাথে এ মিশে কারেন্ট ফ্লো করতেছে, এর সাথে এ মিশে কি ফ্লো করতেছে? কারেন্ট ফ্লো করছে, এর সাথে এ মিশে কারেন্ট ফ্লো, এর সাথে কারেন্ট ফ্লো করতেছে। কিন্তু নর্মাল যখন ফল্ট কন্ডিশন হবে তখন মুভিং কন্ট্যাক্ট কি সেপারেট হওয়া শুরু করবে না? কী করবে বলেন? সেপারেট হওয়া শুরু করবে। তাহলে এইখান দিয়ে কী বেরোবে বলেন? এখন কারেন্ট বেরোবে না, মানে আর্ক বেরোবে। আবার এইখান দিয়ে কী বেরোবে বলেন? আর্ক বেরোবে। আবার এইখান দিয়ে কি আর্ক বেরোবে তো না? কি বলেন বলেন? এখন এই আর্ক কারেন্ট কোন দিক দিয়ে যাওয়া ট্রাই করে বলেন? শর্ট, যত সহজ পথে ট্রাই করে না? কী পথে ট্রাই করে বলো? সহজ পথে ট্রাই করে কারেন্ট। তাহলে এবার কি কারেন্ট কি এইদিকে যাবে? নর্মাল কন্ডিশনে কি এইটার সাথে অ্যাটাচ করা ছিল না? তাহলে নর্মাল কন্ডিশনে কিন্তু এভাবে ফ্লো করতেছিল, কিন্তু যখন সেপারেট হওয়া শুরু করলো তখন বলেন কারেন্ট কি এইদিকে যাবে? কারেন্ট কোন দিকে যাবে বলেন? কারেন্ট এইদিকে যাবে না, কারণ এইখান থেকে এর ডিস্টেন্স আর এখান থেকে ডিস্টেন্স কি বলেন? কম। তাহলে ও করবে কারেন্ট এভাবে ফ্লো করবে আর কারেন্টটাকে। কথা কি বুঝছেন কিনা? এভাবে ফ্লো না করে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে বলেন? এভাবে ফ্লো করবে। কথা কি বুঝছেন কিনা? তাহলে কি লেংথ বাড়লো না একটু? আপনি যদি নর্মাল ডিজাইন করতেন, দেখেন নর্মাল ডিজাইন কীরকম বলেন? এইটা কি বলেন? ফিক্সড কন্ট্যাক্ট। এইটা কি বলেন? মুভিং কন্ট্যাক্ট। তাহলে শুরুতে তো নর্মালি কারেন্ট ফ্লো করতেছিল, একটু পর এখন কি সেপারেট এইভাবে কারেন্ট ফ্লো করতেছে কিনা বলেন? তাহলে চিন্তা করেন তো এইটুক ডিস্টেন্স আর আপনি যদি বাঁকাভাবে ফ্লো করান, কার ডিস্টেন্স বলেন বেশি? কার ডিস্টেন্সভাবে ফ্লো করেন? যদি আর্কগুলো এইভাবে সোজাভাবে ফ্লো না করে কোনভাবে ফ্লো করে বলেন? বাঁকাভাবে ফ্লো করে, তাহলে এটা লেংথ কী হলো বলেন? বাড়বে না? তাহলে এইবার সে বেশি পথ ট্রাভেল করতে হচ্ছে, এবার সে বেশি পথ ট্রাভেল করতে হচ্ছে। ধরুন আপনি এবার এইখানে ফিক্সড মুভিং কন্ট্যাক্ট এইখানেটাকে এখানে রাখছেন, আপনি এবার একদম ফিক্সড কন্ট্যাক্টের অপোজিট একদম মুখোমুখি রাখেন নাই, হ্যাঁ, এটাকে আপনি সরাই দিয়েছেন, একটু এই পাশে রাখছেন কন্ট্যাক্ট। তার মানে কি এইবার কারেন্ট এভাবে ফ্লো করবে না? তাহলে এর তুলনায় এর ডিস্টেন্স কী হলো বলেন? বেড়ে গেল। তাহলে এইটার লেংথ, আর্কের লেংথ কী হয়েছে বলেন? বাড়ছে না? তাহলে আর্কের লেংথ যদি এভাবে বাড়াইতে পারে জিগজ্যাগ প্যাটার্নে রো এল বাই এ, তাহলে আমরা কী বলতে বলেন? লেংথ বাড়াইলাম, তাহলে রেজিস্ট্যান্স কী বলেন? বাড়লো। তাহলে এই পথ বেশি আর্ক ট্রাভেল করে যাচ্ছে, তাহলে এই পথের রেজিস্ট্যান্স কেমন বলেন? বেশি। রেজিস্ট্যান্স বেশি মানে এই পথের আর্ক কেমন যাবে বলেন? কম যাবে। আমরা যদি আরও ধীরে ধীরে আরও একটু সেপারেট করতে থাকি, একটু পর রেজিস্ট্যান্স কী বলেন? আরও বেড়ে যাবে। লেংথ বাড়বে না? ধীরে 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 কী বলেন? লেংথ আরও বেশি বাড়বে। আপনি যদি এইভাবে সরাতে থাকেন, একদম মুখোমুখি সরান, তার চেয়ে আপনি যদি এভাবে সরাতে থাকেন, আপনি এভাবে না সরে আপনি কীভাবে যদি বাঁকাভাবে সরাতে থাকেন, একটু দূরে গিয়ে এরমভাবে সরান,
তাহলে বলেন তো লেংথ এইখান থেকে এইখানে আসলে যেইটুকু তার থেকে এখানে আরও বেশি না, এখান থেকে এইখানে আর্ক যেটুকু আসতে যেটুকু লেংথ তার থেকে বলেন এখান থেকে আরও এইটুকু বেশি কি, আরও বেশি লেংথ না? তাহলে মুখোমুখি মুভিং কন্ট্যাক্ট না সরানো হচ্ছে, একটু সাইডে মুভিং কন্ট্যাক্ট নিয়ে সরান, তাতে লেংথ কী হবে বলেন? বাড়বে। লেংথ বাড়লে রেজিস্ট্যান্স কী হবে? বাড়বে। রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কী হবে বলেন? কমবে। একটু দূরে, অল্প একটু দূরে নেওয়া মাত্র দেখা আর্ক ভ্যানিশ হয়ে গেছে। কথা কি বুঝছেন? তাহলে এইটাকে বলা হয় হচ্ছে কি বলেন? এইটাকে বলা হয় আর্ক লেন্থেনিং প্রসেস। কি বলেন? আর্ক লেন্থেনিং। এগুলো জানার দরকার নেই ভাই, তোমরা এত কিছু নামটা মনে রাখো না। তোমরা হচ্ছে আর্ক কেমনে রেজিস্ট্যান্স বাড়ানো যায় সেইটা দেখলা। লেংথ বাড়ানো, যদি আমরা লেংথ বাড়াইতে পারি তাহলে রেজিস্ট্যান্স কী হবে বলেন? বাড়বে। বুঝতে পারছেন? লেংথ বাড়ানোর একটা প্রসেস হচ্ছে একদম ফিক্স কন্ট্যাক্ট মুভিং কন্ট্যাক্ট একদম সরাসরি অপোজিটভাবে না রেখে একটু জিগজ্যাগ প্যাটার্নে ডিজাইন করে, যাতে করে লেংথ কী হবে বলেন? কম্পারেটিভলি বাড়বে। লেংথ বাড়লে রেজিস্ট্যান্স কমবে। সিম্পল হিসাব। বুঝতে পারছেন কি না? আপনি কি বুঝছেন নাকি বুঝেন না? তাহলে এবার আসেন, এবার লেংথ তাহলে বাড়লাম, এবার কি করবো বলো? আমরা এরিয়া কমাবো। কি কমাবো বলেন? তাহলে আমরা যদি এরিয়া কমাইতে পারি তাহলে মোটামুটি কাজ হবে আর কি। ঠিক আছে, আসেন তাহলে এরিয়া কেমনে আমরা কমাইতে পারি সেটা একটু দেখেন। এইবার আর তোমার এই জিগজ্যাগের কোনো স্ট্রাকচারের দরকার নাই, জিগজ্যাগ ছাড়াও তুমি আর্ক বাড়াইতে পারো। কেমনে দেখেন? কারণ এটা হচ্ছে কি কন্ট্যাক্ট? ফিক্সড কন্ট্যাক্ট, আর এইটা হচ্ছে আপনার সেই মুভিং কন্ট্যাক্ট। তার মানে এইখানে একদম সরাসরি আছে না? তাহলে ধরেন এইটুক জায়গা জুড়ে কি ফ্লো করতেছে বলেন? আর্ক ফ্লো করতেছে এইটুক জায়গা জুড়ে। কোনো প্রবলেম আছে না? তো আপনার টার্গেট কি বলেন? লেংথও বাড়াবো, এরিয়াও কমাবো, তাহলে রেজিস্ট্যান্স কেমন হবে? অনেক বাড়বে। সেটা কেমনে করা যেতে পারে বলেন? সেটা হচ্ছে যখনই আর্ক ফর্ম হইল, নিচ থেকে আমরা বাতাস দিব। কি দেবো বলেন? বাতাস। নিচ থেকে কি দেবো বলেন? বাতাস দিব। কি দেবো? বাতাস। বাতাস দিলে কি হবে বলেন? বাতাস দিলে কি এইটা এরকম থাকবে, ফ্ল্যাট থাকতে পারবে? ও কি হবে বলেন? এরকম ভাবে হবে না? কথা বুঝছেন কি না? প্রণব সাহেব কি চিন্তা করতে পারছেন কিছু? তাহলে এবার বলেন ঘটনা কি ঘটলো বলেন? বাতাস দিলাম, তাই কিনা? বাতাস দেওয়ার কারণে এটা মানে এইভাবে না থেকে ও তো একটা জাস্ট একটা হওয়ার উপর কারেন্ট যাচ্ছে, এখন ঠেলা দিলে কোন দিকে যাবে? সব উপর উঠে যাবে না? ও এইভাবে নর্মালি ও তোর ওরে থেকে টাইট করে ধরে নেয় দড়ির মতো, ভাই তুই নাড়াচাড়া উপরে উঠতে পারবি না। ও তো জাস্ট কারেন্ট ফ্লো করছে। আমি নিচ থেকে বাতাস দিলাম, বাতাস দিলে কী হবে বলেন? ও বেঁকে যাবে কিনা বলেন? কারেন্ট ফ্লো স্ট্রেট না হয় এরকম বেঁকে যাবে। তাহলে বাঁকলে কি প্রবলেম? লেংথ বাড়তেছে না? এখান থেকে এইটুকু ডিস্টেন্স যায়, তার থেকে এখানে ডিস্টেন্স কি বলেন? অনেক বেশি। তাহলে লেংথ বাড়তেছে। এরিয়াও দেখো কী হচ্ছে বলো? কমতেছে। আপনি বলেন এরিয়া কেমনে কমবে? একটা চিন্তা করেন, একটা জিনিস কম জায়গা জুড়ে আছে, আপনি এবার এটাকে উপরে উঠাই দিলেন, তাহলে বলেন মানে চুইংগামের মতো চিন্তা করেন। আপনি একটু ধরেন যে একটা জিনিস এরকমভাবে চুইংগাম লাগানো আছে, ফ্ল্যাটভাবে লাগানো আছে, আপনি ও টান দিলেন, তো এটা কি মানে সাইড চিকন হয়ে যাবে না? সাইড টাইড চিকন হয়ে যাবে। তাহলে এরিয়া কী হবে বলেন? কমবে। আপনি তাও ভালো করে আপনি খেয়াল করেন, এইটুক জায়গা চিন্তা করেন, এইটুকু চিন্তা করেন, বলেন তো কে বেশি জায়গা নিচ্ছে বলেন? এ বেশি জায়গা নিচ্ছে না এর চেয়ে? সুতরাং এরিয়া কী হচ্ছে বলেন? কমতেছে। এরিয়া কমলে রেজিস্ট্যান্স কী বলেন? বাড়বে। তো এটা লেংথেনিংও হচ্ছে, আবার কি লেন্থও বাড়তেছে, আবার এরিয়াও কমতেছে। বুঝতে পারছেন? এইটাকে আমরা আরও মডিফাই করতে পারি। বুঝছেন? আমরা এবার নর্মাল এয়ার না দিয়ে আমরা দেবো কুলিং এয়ার দিব, ঠান্ডা বাতাস দিব। তাহলে কুলিং এয়ার দিলে কী হবে বলেন? কুলিং প্রথমত এয়ার দিলে কী হবে বলেন? এভাবে আর্ক লেংথও বাড়বে, এরিয়াও কমবে। কুলিং এয়ার দিলে কি ফ্যাসিলিটিস? কুলিং এয়ার দিলে টেম্পারেচার, ওই যে বলছিলাম এই যে বাতাসে যে এখন প্রচুর ভরপুর কি আছে বলেন? ইলেকট্রন আছে। ওগুলো কি কারণ আছে বলেন? টেম্পারেচারের কারণে। যদি আমরা ওই এনভায়রনমেন্টকে কি করতে পারি? ঠান্ডা করে দিতে পারি, তাহলে তখন কি আর ফ্রি ইলেকট্রন থাকবে? থাকবে না তো। তখন বুঝতে পারছো কিনা? তার মানে সবচেয়ে বেস্ট হচ্ছে কি এয়ার অ্যাপ্লাই করা বলো? কুলিং এয়ার তুমি অ্যাপ্লাই করো। বুঝতে পারছেন? তো সার্কিট ব্রেকারের আর্ক নির্বাপনের জন্য আরও আছে, বুঝতে দেখবেন। একটাকে বলে আর্ক স্প্লিটার বলে। হ্যাঁ, এটা বলে কি বলেন? আর্ক স্প্লিটার বলে। আর্ক স্প্লিটার কেমন দেখবেন? একটু দেখেন, আপনারা দেখছেন এগুলো, বুঝছেন? আর্ক স্প্লিটার কাজ হচ্ছে আপনি এখানে একটা ও করে কি এভাবে
জীবনে এত লাভ নাই। হ্যাঁ, এরকম ভাবে আচ্ছা আরো নিচে আসে, ঠিক আছে, এরকম ভাবে এরকম ভাবে হচ্ছে স্প্লিটার থাকে। তো এটা করলে হবে কি দেখেন, যদি বেশি জোরে বাতাস দেই, বুঝছেন কি করি বলেন, বেশি আমরা জোরে বাতাস দেই, তাহলে এ উপরে গিয়ে কয় ভাগে ভাগ হবে বলেন, মানে করবে কি এখানে এই ইয়া থাকে, মানে এই আরো এরকম ভাবে মেটাল থাকে আর কি, ওই মেটালের কাজ হচ্ছে এই আর্ককে কি করে দেওয়া, বলে আলাদা করে দেওয়া, সেপারেট করে দেওয়া, বুঝতে পারছেন, এভাবে আরো ডিপ থাকে এরকম ভাবে। দেখবেন বাতাস দিবা, ওইখানে ওইখানে সার্কিট ব্রেকারের মেকানিজম থাকবে, এখানে তো তুমি ফু দিবা না যে পাল্টালে যায়, এটা সার্কিট ব্রেকারের ইন্টারনাল মেকানিজম, বুঝছো, সে বাতাস দিবে আর কি, ঠিক আছে। আসেন তাহলে ও করবে কি, এখানে যাওয়ার সাথে দেখবেন ও করবে কি এইটুক জিনিসটাকে এর ভিতর দিয়ে পাস করাবে, এইটুক এর ভিতর দিয়ে পাস করাবে, এইটুক করবে, তার মানে আর্ক এখন এরকম ভাবে আর্ক ফ্লো করবে, বুঝতে পারছেন। আর্ক, এই যে আর্ক কয় ভাগে ভাগ হলে বলেন, 3 ভাগে ভাগ হয়ে গেল, বুঝতে পারছেন, কয় ভাগে ভাগ হলে বলেন, এইটুক এর ভেতরে, এইটুক এর ভেতরে, এইটুক এর ভেতরে। প্রথমত এই আর্ক স্প্লিটার হচ্ছে আর্কগুলোকে স্প্লিট করে দেওয়া, মানে বিভক্ত করে ফেলে, যে এইটুক এর ভিতর দিয়ে ফ্লো করে, এইটুক এর ভিতর দিয়ে, এইটুক এর ভিতর দিয়ে ফ্লো করা যায়, বুঝতে পারছেন। তার মানে লেংথ আগের চেয়ে কি হলো বলেন, বাড়লো, এবং আর্কগুলো স্প্লিট করে ফেললাম, মানে ভাগ করে ফেললাম আর্কগুলোকে, বুঝতে পারছেন। এইটুককে এইখানে, এইটুককে এখানে, এইটুককে এখানে ফ্লো করে দিলাম। তবে এখানে ইয়ার লাগবে কি বলেন, অনেক বেশি ইয়ার লাগবে, বুঝতে পারছেন। আর্কগুলোকে স্প্লিট করে ফেললাম, তাহলে আর্ক যদি স্প্লিট করে ফেলি তাহলে তো ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি কারেন্ট কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কারণ আমি এখানে ব্রেক করে দিছি, এখানে ব্রেক করি, তার মানে কারেন্ট ফ্লো কী হবে বলেন, বন্ধ হবে না। সুতরাং আর্ক স্প্লিটারও ভালো, এটাকে বলা হয় আর্ক স্প্লিটার। তো যাই হোক ভাই, সোজা হিসাব হচ্ছে, বুঝতে পারছেন তো, আর্ক এয়ার দিতে হবে, আর কি দিতে হবে বলেন, কুলিং এয়ার দিতে হবে, তাহলে ওইটা কমপ্লিট নির্বাপন হয়ে যাবে। নেন, এই একটা প্রসেস, এই হচ্ছে একটা প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে হাই রেজিস্ট্যান্স মেথড। এবার কি দেখব বলেন, কারেন্ট জিরো রেজিস্ট্যান্স মেথড। এই প্রসেস একটা বড়সড় মানে ঝামেলা আছে, বুঝছেন, আমরা দেখব কি ঝামেলা। হাই রেজিস্ট্যান্স মেথডে একটা বড়সড় ঝামেলা আছে। সবচেয়ে ভালো হচ্ছে কি বলেন, কারেন্ট জিরো আর্ক ইন্টারাপশন মেথড, এটা একটা ভালো আছে, বুঝছেন নাকি বুঝেন নাই বলেন, বুঝছেন তো, দেখেন আসলে। তাহলে সেকেন্ড প্রসেস হচ্ছে, আপনার এগুলো পড়ছেন না ডিপ্লোমায়, খুব ইম্পর্টেন্ট, এবং এইটা হচ্ছে সব থেকে সেফ ভালো। গতবার যে যেটা দেখালাম রেজিস্ট্যান্স বাড়াইতে হবে, হ্যাঁ ওইটা একটু প্রবলেম আছে। প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি একটু পরে দেখবো, মানে অনেক বেশি ভোল্টেজ তৈরি হবে তখন, হ্যাঁ দেখবো কেমনে কেমনে সব দেখবো। তাহলে আমরা কারেন্ট জিরো আর্ক ইন্টারাপশন মেথড, এইটা কি জিনিস, ধরেন আমরা জানি আমরা যে অ্যাপ্লাই করতেছি আমাদের লাইন দিয়ে কি ফ্লো করতেছে, এরকম সাইনে ফ্লো করতেছে না, মানে এসি তো ফ্লো করতেছে নাকি বলেন। তো ধরেন কথার কথা, এইটা হচ্ছে কারেন্ট বলেন, কারেন্ট আমাদের লাইন দিয়ে, ট্রান্সমিশন লাইন দিয়ে ভাবে, ধরেন লাইনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে জেনারেটর, এটা জেনারেটর থেকে আসতেছে, এটা হচ্ছে জেনারেটর। এইখানে আমরা জানি ট্রান্সফরমার থাকে, তাই না, শুরুতে জেনারেশন করে থাকে, ওই যে পিজিবি লাইনে দেওয়ার জন্য হইলেও স্টেপ আপ করে ওই লাইনের মতো করে আগে ভোল্টেজে মানে কনভার্ট করে দেওয়া হয়, তারপর হচ্ছে লাইনে দেওয়া হয়। এর এই পাশে একটা সার্কিট ব্রেকার থাকবে, এর এই পাশে একটা কি থাকবে বলার, একটা সার্কিট ব্রেকার। ট্রান্সফরমারের ও পাশে একটা সার্কিট ব্রেকার, এর পাশে কি আর একটা সার্কিট ব্রেকার থাকে, এগুলো যদি কোনোদিন পড়ার সহজ হয়। আর এই পাশে লাইন থাকবে, ঠিক আছে। তাহলে ধরেন কোনো কারণে লাইনে কী হয়েছে বলেন, ফল্ট হয়েছে, থাকে না, ওই যে গাছ টাছ সুপারি গাছ টাছ সাইডে থাকে না, তো বাতাসের দোল খেয়ে কী করলো বলেন, বাতাস নারকেল গাছের পাতাটা থাকতে পারে। তো এইখানে ধরো নারকেল গাছ আর এই হচ্ছে তোমার লাইন, তো মাঝে মধ্যে বাতাস খেয়ে কী হচ্ছে, নারকেল গাছের পাতা কি টাচ খাইতে পারে না, তাহলে পাতা টাচ করলে ওই পাতা নারকেল গাছ হয়ে কোথায় চলে যায় বলেন, গ্রাউন্ডে। তো সেই ফল্টটাকে আমরা এভাবে দেখাচ্ছি, কথা কি বুঝছেন। তো এইভাবে ফল্ট হইতে পারে কিনা বলেন। তো এটা হচ্ছে নারকেল গাছ, ঠিক আছে, কিছু একটা করে ফল্ট হয়েছে আর কি, ঠিক আছে। বা ওই সেই কেউ র্যাকেট চুরি করতে যায়, সরাসরি কী করে দিছে বলো, মাটির সাথে লাগাই দিছে। তো ওইটা একটা কী হতে পারে বলেন, ফল্ট হতে পারে। তাহলে ফল্ট হইলে এখান দিয়ে কারেন্ট আসবে কেমন বলেন, হিউজ কারেন্ট আসবে। কেমন আসবে বলেন, হিউজ কারেন্ট আসবে, কারণ ফল্ট হয়েছে, শর্ট সার্কিট হয়েছে, ভরপুর কারেন্ট আসবে। হ্যাঁ, তো যেটা করবে, ওই যে কারেন্ট আসতেছে, হ্যাঁ ওই যে কারেন্ট আসতেছে, এখান থেকে কী আসবে, সে কারেন্ট আসবে না, ওই যে কারেন্ট আসতেছে ওই কারেন্টটাকে আমরা দেখাচ্ছি হচ্ছে এই কারেন্ট, কথা কি বুঝছেন, ক্লিয়ার। এখান দিয়ে সেই যে কারেন্টটা আসতেছে, তাহলে ওই কারেন্ট কার ভিতরে যাবে বলেন, সার্কিট ব্রেকারের ভেতর দিয়ে যাবে, কার ভিতরে যাবে বলেন। তাহলে যখনই সার্কিট ব্রেকার মনে করবে ফল্ট হয়েছে, তখন কী করবে বলেন,
সেপারেট কি করবে বলেন? সেপারেট হওয়া শুরু করবে না? কি করবে বলেন? বাট ধরেন সার্কিট ব্রেকার বুঝতে পারলো এটা কার মান, টাইমের মান না এটার মান, এটা কার মান? সার্কিট ব্রেকার বুঝতে পারলো যে ভাই এই টাইমে কি হয়েছে বলেন, টাইমের মান যখন এইখানে t1 তখন আসলে কি হয়েছে বলেন, ফল্ট হয়েছে। কারেন্ট তো ওভাবে ফ্লো করতেছে, তো ওর মনে হয়েছে ভাই t1 টাইমে কি হয়েছে বলেন। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি ওই ইনস্ট্যান্ট মোমেন্টেই তুমি কি সার্কিট ব্রেকার সেপারেট করা শুরু করবা বলেন? না, সার্কিট ব্রেকারকে তুমি ইনস্ট্যান্ট কি করবা বলো, খোলা শুরু করে দিবা। কথা কি বুঝছেন? সার্কিট ব্রেকারকে কি বুঝলেন বলেন? হ্যাঁ, ওই মুহূর্তে সার্কিট ব্রেকারকে আপনি কি করলেন, কন্ট্যাক্ট দুটাকে খোলা শুরু করলেন। তার মানে এই যে এই মোমেন্ট ধরেন সার্কিট ব্রেকার এই যে t1 মোমেন্টে এসে ও বুঝতে পারছে কি সার্কিট ব্রেকারকে ফল্ট হয়েছে, খুলতে হবে। তার মানে t1 মোমেন্টে এই মুহূর্তেই সার্কিট ব্রেকার কি হয়েছে বলেন, ওপেন হয়েছে। দেরি করবা না, ওই মুহূর্তে কি করবে বলো, খোলা শুরু করে দেবো। বুঝতে পারছেন? কিন্তু কারেন্ট কি বন্ধ হবে, ফ্লো? কারেন্ট কি ফ্লো বন্ধ হবে? আমি সেপারেট খুলে ধরো এখান থেকে সার্কিট ব্রেকার সেপারেট হওয়া শুরু করলো, সার্কিট ব্রেকার তার কন্ট্যাক্ট খুলে ফেললো, তাহলে সেপারেট হওয়া শুরু করলো, কিন্তু কারেন্ট কি ফ্লো বন্ধ হবে না। আমরা জানি ওইখানে কি আর্ক তৈরি হয় না, ওখানে কি তৈরি হয় বলেন? কারণ কি ফল্ট কারেন্ট, হেভি কারেন্ট, কারেন্ট ডেন্সিটি বেশি, টেম্পারেচার বেশি। তার মানে ওখান থেকে কি ফ্লো করবে বলেন, এভাবে সার্কিট ব্রেকারের ভেতর দিয়ে কি ফ্লো করবে, আর্ক ফ্লো করে কারেন্টটা মেইনটেইন রাখবে। বুঝতে পারছেন? তার মানে কারেন্ট কিন্তু তুমি কি করতে পারবে না বলো, সার্কিট ব্রেকার ওপেন হয়েছে বাট কারেন্ট কিন্তু তুমি কি করবে বলো, কারেন্ট এভাবে চলতেই থাকবে আর কি। কারেন্ট কিন্তু তুমি বন্ধ করতে পারবে না। কেন? কারণ কি ফর্ম তৈরি হয়ে গেছে বলেন, আর্ক তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই আর্ক তো বেশিক্ষণ চলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে? চলতে দিলে কি প্রবলেম, আমার যে এই যে এত বড় বড় ট্রান্সফরমার এত ঠাস করে পুড়ে যাবে। বুঝতে পারছেন? কারণ হেভি কারেন্ট ডিমান্ড করতেছে, ও তো হেভি কারেন্ট দিবে, এর তো বলদ জেনারেটর, যে পরিমাণ কারেন্ট চাইবে সেই পরিমাণ কারেন্ট দিবে। তাহলে অত বেশি কারেন্ট যে জেনারেটর, সার্কিট ব্রেকার, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার দিয়ে ফ্লো করে, তাহলে ডিভাইস সব কি হয়ে যাবে বলেন, নষ্ট হয়ে যাবে। এই লাইনেও প্রবলেম হইতে পারে, লাইনের তারে যে লাইনের ইনসুলেশনের প্রবলেম না হলেও লাইনের প্রবলেম হইতে পারে। তো ওই কারেন্ট বেশিক্ষণ ধরে কী করতে দেবে না, ফ্লো হইতে দেওয়া যাবে না। তাহলে এখন কাজ হচ্ছে কি, ওই আর্ককে ইন্টারাপ্ট করতে হবে। কী করতে হবে বলেন, ইন্টারাপ্ট মানে কি বলেন, বাধা প্রদান করা। ইন্টারাপ্ট মাঝে মধ্যে তোমরা ইন্টারাপ্ট করো না, ওই তন্ময় মনে করো মাঝে মধ্যে এদিক ওদিক তাকায়, এদিক ওই দিক, তাই কি না, কনসেন্ট্রেশন থাকে না। তার মানে এটা কি, ও আমার ক্লাসে মাঝে মধ্যে ইন্টারাপ্ট করে, বাধা প্রদান করে। তাহলে এই আর্ককে কী করতে দেওয়া যাবে না বলেন, মানে আর্ককে মেইনটেইন রাখতে দেওয়া যাবে না। ওই আর্ককে আমার কী করতে হবে, ইন্টারাপ্ট করতে হবে, বাধা করতে হবে, বাধা দিতে হবে না। বন্ধ পড়ার বিষয়, বন্ধ হবে না, আমি তাকে বাধা প্রদান করব। কি করবো বলেন, আর্ক ইন্টারাপ্ট করব। আর্ক ইন্টারাপ্ট করার কী প্রসেস দেখছিলাম মনে পড়ে, নিচ থেকে কী দাও, বাতাস দাও, কুলিং এয়ার দাও, বা কিছু একটা করো যাতে করে আর্ক কী হয় বলো, বাধাপ্রাপ্ত হয়, ইন্টারাপ্ট করে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সাথে সাথে আমরা বাধা প্রদান করব, নাকি অন্য কোনো সময় আমরা বাধা প্রদান করব বলেন? কোন সময় আমরা বাধা প্রদান করব? হ্যাঁ, তবে সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সাথে সাথে আমরা কি করবো, ইন্টারাপ্ট করবো না। আমরা ইন্টারাপ্ট করব, এই পয়েন্টটা আমরা ইন্টারাপ্ট করব। হ্যাঁ, আমরাই তো করব, মানে আমরাই তো সার্কিট ব্রেকার ডিজাইন করতেছি, তাহলে আমরা করবো না? সার্কিট ব্রেকার ডিজাইন করবে কে? আল্লাহ তাআলা তার করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দিছে, আমরা করব নাকি বলেন? তো আমরা কখন ইন্টারাপশনটা দিব সার্কিট ব্রেকারকে? আমরা ইন্টারাপশন দিব সার্কিট ব্রেকার ওপেনের সাথে সাথে না, আমরা ইন্টারাপশন দিব কারণ কখন বলেন, জিরো হওয়ার মোমেন্টে দেব। কেন দিবে বলেন তো? কারণ এই মোমেন্টে কারেন্ট কি বলেন, জিরো হইছে। কিছু একটা মোমেন্ট, অল্প একটু সময় তো কারেন্ট কি হবে, জিরো হবে না। তাহলে ওই এই মোমেন্টে আর্ক থাকবে, এই মোমেন্টে কারেন্টই থাকবে না। এই মোমেন্টে কি থাকবে না বলেন, কারেন্ট থাকবে না। ওই মোমেন্টে তাহলে কি আর্ক থাকবে, আর্ক থাকবে না। যদি আর্ক না থাকে বলেন টেম্পারেচার কেমন হবে ওই জায়গার, কম হবে। তাহলে আমি অল্প কুলিং এয়ার দিলেই পরিবেশটা পুরোটা কি হয়ে যাবে বলেন, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলেই আর কি হবে না বলেন, কারেন্ট ফ্লো হবে না। এইভাবে কারেন্টগুলো জিরো হয়ে যাবে, কারেন্ট। মজা আয়েগা, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কারেন্ট জিরোতে আমরা ইন্টারাপ্ট করতে হবে। এই পয়েন্ট ইন্টারাপ্ট করলে কারেন্ট নাই, আর্ক নাই, টেম্পারেচার কেমন বলেন, কম মোটামুটি। এখন অল্প একটু কুলিং এয়ার দিলেই কি হয়ে যাবে বলেন, পুরো এনভায়রনমেন্ট ঠান্ডা হয়ে যাবে, কোনো আয়োনাইজেশন থাকবে না,
আর ফার্দার কি দিতে পারবে না, সে কারেন্ট ফ্লো দিতে পারবে না। তাহলে এই প্রসেসকে বলা হয় কারেন্ট জিরো আর্ক ইন্টারাপশন মেথড। এটাই তো সাইন ওয়েভ না, এখান দিয়ে কি ফ্লো করতেছে বলেন, সাইন ওয়েভই তো ফ্লো করতে হবে, এরকম ওয়েভই তো ফ্লো করতেছে, বুঝছেন, নাকি অন্য কোনো ফ্লো করতেছে বলেন? হ্যাঁ, এইটা চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ যে আমরা কিছু একটা ডিজাইন করব সার্কিট ব্রেকারে। ডিজাইন করা যাবে, ডিজাইন করার খুব একটি বেশি চ্যালেঞ্জের কাজ না, বর্তমানকার আধুনিক যুগ, আমরা ডিজাইন সামহাও করে ফেলতে পারবো। যে সার্কিট ব্রেকার ওপেন হবে ওয়েট করবো কার পর্যন্ত বলেন, জিরো হওয়ার জন্য। কারেন্ট জিরোর সাথে সাথেই কুলিং এয়ার ছেড়ে দিব, আর ভ্যানিশ হবে, অস্বাভাবিক কিছু না আর কি। দেখবেন অপ অ্যাম্প আমরা ডিজাইন করব জিরো ক্রসিং, বুঝছেন, আমরা যদি কোনোদিন পড়ি আর কি, যদি অপ অ্যাম্প টপ আমরা করাই, তাহলে একটা সার্কিট আমরা পড়বো যে জিরো ইন্ডিকেটর সার্কিট। তাহলে ওই ওই অপ অ্যাম্পের কাজ কি বলো, জিরোকে ইন্ডিকেট করে, অর্থাৎ পার্টিকুলার কোন টাইমে কারেন্টের মান জিরো হচ্ছে ওই টাইমগুলো আমাকে বলে দিবে আর কি। তাহলে ওই বলে দিলে ওই মুহূর্তে আমরা কুলিং এয়ার ছেড়ে দিব, বুঝছেন, অস্বাভাবিক কিছু না, আমরাই পারবো ডিজাইন করতে। এটা ডিজাইন করতে গেলে আমারই খুব বেশি অ্যানালাইসিস করার দরকার হবে না, ঠিক আছে। নেন সেকেন্ড কথা হচ্ছে, ভাই কন্ট্রোলিং এত প্রিসাইজ করা সম্ভব না যে একদম কারেন্ট জিরো হবে ওই মুহূর্তে আমরা কি করবো বলেন, কুলিং এয়ার, এতটা প্রিসাইসলি আসলে সম্ভব হয় না। এখন এই মুহূর্তে ইন্টারাপশন সাধারণত দেওয়া সম্ভব হয় না, আমরা ধরেন এর একটু আগে ইন্টারাপশন দিয়ে ফেলি, ঠিক আছে, এইখানে ইন্টারাপশন দিয়ে ফেলি, তাহলে এইটা হচ্ছে ইন্টারাপ্টিং পয়েন্ট। এইখানে আমরা কি দেবো বলেন, এই পয়েন্টে এসে T1 আমরা ইন্টারাপশন দেবো, আমরা দেবো কি বলেন, T2 তে এসে T0 তে ইন্টারাপশন দিব, সরি, যেই মুহূর্তে কারেন্ট কি হচ্ছে বলেন, ওই মুহূর্তে আমরা ইন্টারাপশন দেবো। কিন্তু অ্যাকচুয়ালি একদম পারফেক্টলি ওই মোমেন্টে কি জিরো মানে ইন্টারাপশন দেওয়া সম্ভব হয়? ওইটা একটু আগে পিছে হয়ে যায়। তাহলে একটু আগে পিছে হয়ে গেলে ধরো তুমি এই মোমেন্টে কি করছো বলো, এই মোমেন্টে তুমি ইন্টারাপশন দিছো, এই মোমেন্টে, তাহলে কি হবে বলেন ইনামুল সাহেব, ইন্টারাপশন কি হবে নাকি হবে না বলেন? এই টাইমে তুমি ইন্টারাপশন দিছো, তাহলে এই টাইমে যদি ইন্টারাপশন দাও তাহলে এই টাইমে কারেন্ট আছে কিনা বলেন, তার মানে তুমি এইখানে এসে প্রথমে ফল্ট সার্কিট ব্রেকার কি হয়েছে বলেন, ওপেন হওয়া শুরু করছে, তুমি বাতাস দিছো কখন বলো, এইখানে দেওয়ার কথা ছিল দিতে পারো নাই, তুমি একটু আগে দিছো, এইখানে তুমি কি দিছো বলো, ইন্টারাপশন দিছো। তাহলে তুমি যখন এখানে বাতাস দিছো তখন স্টিল কিন্তু এখানে কি আছে বলেন, আর্ক আছে, একমাত্র এই মোমেন্টে কি থাকবে না বলেন, আর্ক থাকবে না, কিন্তু স্টিল এর আগে তুমি দিলে এখানে কিন্তু অলরেডি কি আছে বলেন, আর্ক আছে। তাহলে তখন কি হবে বলেন, তখন কি আর্ক বন্ধ হবে? আর্ক বন্ধ হবে, বাট এত ফাস্ট বন্ধ করতে পারবা না, বুঝতে পারছেন, এত ফাস্ট তুমি বন্ধ করতে পারবা না, বা বন্ধ করতে চাইলেও আগের এইখানে ইন্টারাপশন করলে অল্প কুলিং এয়ার দিলেই কাজ হচ্ছিল, কিন্তু এইখানে ইন্টারাপশন করতে গেলে তোমার কুলিং এয়ারের পরিমাণ কেমন লাগবে, কারণ এই পয়েন্টে আর্ক আছে, কারেন্ট আছে, টেম্পারেচার আছে, সবই আছে, সুতরাং কুলিং এয়ারের পরিমাণ কেমন লাগবে, বেশি লাগবে। দিস ইজ আ প্রবলেম ম্যান। এই আশরাফুল কই, ও গত ক্লাসও করে না, করছে, এই ক্লাসগুলো মিস দিলে হবে, কেমনে করবে, ও অনলাইন করে নিবে, কি পরীক্ষা, চাকরি পরীক্ষা নাকি? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আমরা কারেন্ট জিরো আর্ক ইন্টারাপশন মেথড বুঝলাম কিনা? বুঝলাম। তাহলে এই পয়েন্টটা না করে এই পয়েন্টটা ইন্টারাপ্ট করলেও হবে, কিন্তু কি বলেন, সময় লাগবে এবং কুলিং এর পরিমাণ। আরো একটা বড়সড় প্রবলেম আছে, বুঝছেন, আপনি যদি 0 পয়েন্ট এইখানে আপনি ইন্টারাপ্ট করেন তাহলে কোনো প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি হবে না, বলতেছি, আপনি চিন্তা ভাবনা এত উত্তেজিত হবেন না। এখানে কোনো কি এখানে আর্ক ইন্টারাপশন করলে কোনো প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি হবে না। আর ম্যাথ আছে রে ভাই, তোমাদের বের করতে বলছে প্রসপেক্টিভ ভোল্টেজ, তা বোঝা লাগবে না প্রসপেক্টিভ ভোল্টেজটা কি জিনিস? আমি খালি ফর্মুলা E = I × √L/C, একটু বুঝেন। এই মোমেন্টে প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি হবে, হ্যাঁ বলতেছি, দাঁড়ান, এত চাপ নিয়েন না, প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি হবে। তো প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি হলে হবে কি, ও আবার স্ট্রাইক করা শুরু করবে, বুঝছেন? তার মানে আর্ক মনে করে একবার বন্ধ হয়ে, মানে তুমি এই মোমেন্টে তুমি আর্ক ইন্টারাপশন করছো,
প্রচুর কুলিং এয়ার দিছো, কিছুক্ষণের জন্য আর্ক বন্ধ হবে, কিন্তু ওই দুই ক্যাপাসিটর সার্কিট ব্রেকারের প্লেটের আড়াআড়িতে কি তৈরি হবে বলেন? প্রসপেক্টিভ ভোল্টেজ। এই প্রসপেক্টিভ ভোল্টেজ আগের ভোল্টেজের তুলনায় কি বলেন? অনেক বেশি। সুতরাং ও আবার কি করবে বলেন? আবার আর্ক ফর্ম করবে। বুঝতে পারছেন? তো এটা কিন্তু একটা প্রবলেম। বুঝেন নাই মনে হয় বিষয়টা? এই পয়েন্ট ইন্টারাপশন করলে ওই ক্যাপাসিটি সার্কিট ব্রেকার এই দুই প্লেটে কি তৈরি বলেন? প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি। প্রসপেক্টিভ ভোল্টেজ অনেক বেশি, হিউজ। তা মনে করেন আর্ক নাই, বন্ধ করে ফেলছো, কিন্তু প্রসপেক্টিভ ভোল্টেজের কারণে আবার স্ট্রাইক করবে। বুঝতে পারছেন? আবার আর্ক তৈরি হয়ে যাবে সেপারেট থাকা অবস্থায়, কারণ ভোল্টেজের মাত্রা কেমন বলেন? অনেক বেশি। ওই ভোল্টেজটাকে বলা কি বলেন? প্রসপেক্টিভ। সুতরাং সেফ অপারেশন হচ্ছে কোথায় তুমি ইন্টারাপ্ট করো? কারেন্টের মান যখন জিরো, সেই সময় তুমি কি করো বলো? ইন্টারাপ্ট। ওই অবস্থায় প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি হবে না। বুঝছেন? আসেন তাহলে প্রসপেক্টিভ ভোল্টেজ কি সেটা জানা দরকার। তাহলে বুঝলাম যে আর্ক নির্বাপনের দুইটা মেথড আমাদের কাছে অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে কি বলেন? হাই রেজিস্ট্যান্স মেথড, আর একটা কি? কারেন্ট জিরো আর্ক ইন্টারাপশন মেথড। বুঝছেন? হাই রেজিস্ট্যান্স মেথডে কিন্তু এই সমস্ত কারেন্ট জিরো টিরো কিন্তু কোনো প্রকার দিব না, ও খোলা শুরু করবে, আমরা এয়ার দিয়ে দেবো, সিম্পল হিসাব। তার মানে ওইটা হচ্ছে এই যে এরকম কোন একটা জায়গায় হবে, এরকম কোন একটা জায়গায় করতেছি। তার মানে আগের যে হাই রেজিস্ট্যান্স মেথড, ওই মেথডে কিন্তু আর্ককে আমরা এই পয়েন্টে ইন্টারাপ্ট করতেছি, কারেন্ট জিরো হওয়ার ওইটা আমরা করতেছি না। ওই পয়েন্টে ইন্টারাপ্ট করলে বেশি কুলিং এয়ার লাগবে এবং কি বলেন? প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি হবে। ঠিক আছে, আসেন তাহলে আমরা মোটামুটি বুঝলাম। তাহলে এবার আমাদের জানা টার্গেট কি বলেন? হোয়াট ইজ প্রসপেক্টিভ ভোল্টেজ ম্যান? জি ভাই বলেন। ওইটাকে বলে ভ্যাকুয়াম। ওই সার্কিট ব্রেকারকে বলে কি বলেন? ভিসিবি বলে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। বা ভিসিবির অনেক লিমিটেশন আছে, বুঝছেন? ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ধরেন বাতাসে যদি না থাকে তাহলে কারে আয়নাইজ করবে বলেন? আয়নাইজ করবে না। তখন যেটা হয় বুঝছেন, তখন এই সার্কিট ব্রেকারের মেটাল যে পয়েন্টটা গলা শুরু করে, ওইটা বুঝছেন, ওইটা গলে ওইখান থেকে আয়ন বের হয়। এটা প্রবলেম, বুঝছেন? তো ভিসিবির নর্মাল সেন্সে মনে হতে পারে ভিসিবি বেস্ট। ভ্যাকুয়াম মানে একদম ফাঁকা স্থান, কোনো প্রকার এয়ার পার্টিকেল কিছু নাই। তার মানে এই সার্কিট ব্রেকারের যে চেম্বার, এই চেম্বারের ভেতর কোনো কি নাই বলেন? বাতাস কিচ্ছু নাই। তো বাতাস না থাকলে টেম্পারেচার বাড়ুক, বাতাস তো নাই, তাহলে আয়নাইজ করবে কার? আয়নাইজ করবে না। কিন্তু তখন দেখা যায় যে এই যে মেটাল প্লেট আছে না, এই দুইটা মেটাল পয়েন্টের যে একদম টিপ অফ দ্য মেটাল, টিপ পয়েন্ট অফ দ্য মেটাল, ওটা গলা শুরু করে, ওইখান থেকে আয়ন বের হয়। জি, ভালো বুঝেন তো।